যুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না যুক্তরাষ্ট্র। মন্তব্য ট্রাম্পের। মানা হবে না ইরানের কোনো শর্ত। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টাই আলোচনার বাধা বলছে তেহরান। মার্কিন অবরোধ এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পথ খুঁজছে ইরান। স্থল সীমান্ত খুলে দিয়ে এগিয়ে এলো পাকিস্তান। ভূমিকা রাখবে দুই দেশের বাণিজ্য সচলে। পশ্চিমবঙ্গের 15 কেন্দ্রে ফের চলছে ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে বিজেপি তৃণমূলের তুমুল কাঁদা ছোড়াছড়ি। প্রশ্নের মুখে ভোটের স্বচ্ছতা। শিরোনামগুলো দেখলেন, এবারে বিস্তারিত। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানে দেয়া সবশেষ প্রস্তাব নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। বলেন তারা এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মুজতবা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি। তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়বো না, যাতে 3 বছর পর আবার একই সমস্যা সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে। সামনে দুটি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা। কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। অন্যদিকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলেই যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এক সাক্ষাৎকারে বলেন ওয়াশিংটনের মূল সমস্যা অপরপক্ষকে নিজেদের সব শর্ত মেনে নিতে চাপ প্রয়োগ করে তারা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারির জবাবে পূর্ণ সামরিক এবং কূটনৈতিক প্রস্তুতির কথা জানিয়েছেন বাঘেই। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি বৈঠকের উদ্যোগ ভেস্তে গেছে একাধিকবার। হামলা বন্ধ থাকলেও হরমুজ ঘিরে উত্তেজনার পাশাপাশি অব্যাহত পাল্টাপাল্টি কথার লড়াই। বাস্তবসম্মত প্রস্তাব দিতে পারছে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন যুক্তরাষ্ট্রের স্বৈরাচারী আচরণই চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের রূপ দেওয়ার পথে প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা প্রচলিত নয়। রক্তক্ষয়ী প্রেক্ষাপটে তাদের সাথে আমাদের অবিশ্বাসের দেয়াল রয়েছে বলার সুযোগও নেই, কারণ বিশ্বাসের জায়গাটিই নেই। মার্কিন পক্ষের সমস্যা হলো তারা কূটনৈতিক প্রক্রিয়া জুড়ে নিজেদের সর্বোচ্চ দাবিগুলো চাপিয়ে দিতে চায় এবং অন্য পক্ষকে তা মেনে নিতে বাধ্য করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভ্যন্তরীণ বিভাজনের দাবির জবাবে সামরিক জোট ন্যাটোর মতবিরোধের প্রসঙ্গ তুলে ধরেন বাঘেই। তেহরানের প্রশাসন পাল্টে দেওয়ার লক্ষ্যে অভিযান শুরু করে উল্টো পেন্টাগনের একের পর এক কর্মকর্তা পরিবর্তন নিয়ে বিদ্রূপ করেন। ন্যাটোর ভেতরেও মতবিরোধ আছে, কারণ তারা জানে যুক্তরাষ্ট্র একতরফাভাবে কাজ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এড়িয়ে যাওয়ার প্রবণতা। সবসময় ইরানের সমস্যার কথা দাবি করলে বাস্তবে নিজেরাই সমস্যার মুখোমুখি। খেয়াল করে দেখবেন তাদের কতজন উচ্চপদস্থ কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন বা বরখাস্ত হয়েছেন।
যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক ও মিডিয়া ফ্রন্টেও প্রস্তুত থাকার বার্তা দিয়েছে তেহরান। প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয় বলে মন্তব্য করেন বাঘেই। মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথাও বলেছেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইরান যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন এবং আইনি দায়বদ্ধতা এড়ানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের ওয়ার পাওয়ার অ্যাক্টকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চিঠি পাঠিয়েছেন আইন প্রণেতাদের। আর এতে চটেছেন বহু কংগ্রেসম্যান আর বিশ্লেষকদের মন্তব্য, যুদ্ধের অনুমতি নেয়ার আইনি বাধ্যবাধকতা এড়িয়ে ইরানের ওপর চাপ বহাল রাখতেই এমন কৌশল অবলম্বন করছেন ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতির দোহাই দিয়ে ইরান যুদ্ধের আইনি দায়বদ্ধতা এড়ানোর পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়ার পাওয়ার অ্যাক্টকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির বিষয়বস্তু ওয়ার পাওয়ার অ্যাক্টের ধারা অনুযায়ী 90 দিনের মধ্যে কংগ্রেসের অনুমতি নেওয়ার ইস্যু। সময়সীমা পূর্ণ হওয়ার আগেই ইরানে বন্ধ হয়েছে মার্কিন সামরিক অভিযান। শান্তি আলোচনার তৎপরতাও চলছে। আদতে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে সেটির অনুমোদন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে দাবি ট্রাম্পের। প্রেসিডেন্টের এমন বিতর্কিত চিঠিতে চটেছেন কংগ্রেসের বহু আইন প্রণেতা। সাময়িকভাবে অভিযান বন্ধ মানেই যুদ্ধের স্থায়ী সমাপ্তি নয়, এমনটা উল্লেখ করে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি দায়বদ্ধতা এড়াতেই খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য বিশ্লেষকদের। কিছু সময়ের জন্য হামলা বন্ধ থাকলেই ওয়ার পাওয়ার অ্যাক্ট অকার্যকর হয়ে যাবে এমন কোনো ধারা নেই আইনটির। ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার পর অন্যান্য দেশে যুদ্ধ পরিচালনা এবং সেনা মোতায়েনের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতেই এই আইনটি তৈরি করা হয়েছে। সেটির উদ্দেশ্য খুবই পরিষ্কার, এ বিষয়ে এমন চতুরতার কোনো অবকাশ নেই। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত ট্রাম্প একেবারে বাধ্য না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কংগ্রেসের কাছে জবাবদিহিতা এড়াতে নানা অজুহাত খুঁজে যাবেন তিনি, কারণ তিনি মনে করেন এমন কিছুর জন্য তার অনুমতির দরকার নেই যা তিনি নিজের ক্ষমতা বলেই করতে পারেন। এদিকে বারবার যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার কথা বললেও পারস্য উপসাগরে ইরানের উপর এখনও পুরোপুরি কার্যকর মার্কিন নৌ অবরোধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা যুদ্ধে চালানো সামরিক তৎপরতারই শামিল। তাই অসার যুক্তিতে কোনোরকম আইনি দায়বদ্ধতা ছাড়া ইরানকে চাপে রাখতে ট্রাম্পের কৌশলের তীব্র সমালোচনা করছেন আইন প্রণেতা ও বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন রেভলিউশনারি গার্ডসের 14 সদস্য। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে হয়েছে এই ঘটনা। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট জানিয়েছে এই তথ্য। এই ঘটনায় আহত হয়েছেন আইআরজিসির আরও 2 সদস্য। ফার্স্ট জানায় পুঁতে রাখা অবিস্ফোরিত বোমা এবং মাইনের কারণে বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে দেশটির অন্তত 1200 হেক্টর কৃষি জমি। এগুলো সরাতে ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে আইআরজিসির বিশেষ ইউনিট। হতাহত সেনারা ছিলেন ওই ইউনিটেরই সদস্য। ইরানের উপকূলীয় জলসীমায় এখন থেকে কার্যকর হবে নতুন নিয়ম। দেশটির রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনী জানিয়েছে এই সিদ্ধান্ত। নতুন ঘোষণায় আরব সাগর থেকে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর সংলগ্ন প্রায় 2000 কিলোমিটার জলসীমার উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর দাবি এই পদক্ষেপ ইরানের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার অংশ। জানিয়েছে দেশের জনগণের গর্ব ও শক্তির উৎস হবে এই ব্যবস্থা। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে বলেও দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। যুদ্ধবিরতির মাঝে প্রতিদিন ইসরায়েলে হামলার শিকার হচ্ছে লেবানন। শুক্রবারের হামলায় প্রাণ হারিয়েছে শিশু সহ অন্তত 12 জন। দক্ষিণ লেবাননের হাব্বুস এলাকায় আইডিএফের অভিযানে কমপক্ষে 8 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চল সহ টাইরে ভয়াবহ বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি আবাসিক এলাকা। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স। এছাড়া টাইর এবং নাবাতিয়ার আশপাশে পৃথক আক্রমণে প্রাণ হারিয়েছেন আরও 4 জন। এসব হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়ি, একটি কনভেন্ট, একটি স্কুল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে 2618 জন লেবানিজ, আহত হয়েছে 8094 জন। ইরানের জন্য স্থল সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান। এ নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যুতে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধারেই এমন সিদ্ধান্ত
ইসলামাবাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন পথ খুঁজছে ইরান। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তেহরানের, এমনটাও মনে করছেন গবেষকরা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনার টেবিলে বসেন দুই দেশের নেতারা। এর মধ্যে ইরানের জন্য স্থল বাণিজ্য খুলে দিল পাকিস্তান। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ৯,০০০ কিলোমিটার স্থল সীমান্ত। এর ফলে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত হতে আফগানিস্তানের ভূমি আর ব্যবহার করতে হবে না পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান যা করছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে করছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তার অংশের কারণেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত। কারণ ইরান নিয়ে ট্রাম্প ফাঁদে পড়েছিল, সেখান থেকে পাকিস্তানই তাদের বের করার চেষ্টা করছে। আর এখানে দুপক্ষেরই লাভ রয়েছে। প্রথমত, এটি পাকিস্তানকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করবে। অন্যদিকে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের কারণে ইরান আরব সাগরের সাথে সংযুক্ত হবে। ইরানকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দিবে কিনা উঠেছে সেই প্রশ্ন। এর পাশাপাশি যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান ও ইরান সার্বভৌম দেশ, সেই স্বাধীনতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কারো চাপে এমন সিদ্ধান্ত নেয়নি দুদেশ। আসলে ইরানের উপর নানা ধরনের অবরোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে চায় দেশটি। এই সিদ্ধান্ত বড় সুযোগ নিয়ে আসবে তেহরানের জন্য। ইরানের জন্য অবরোধ কিংবা চাপ ছাড়া আর কিছুই নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এ থেকে উত্তরণের জন্য নানা পথ খুঁজছে ইরান এবং সেই পথেই তারা এগোতে চায়। কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের সামনে। ৬টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলোকে ইরানের স্থল সীমান্তের সাথে সংযুক্ত করেছে। এর মধ্যে গোয়াদর গাবত করিডোরের মাধ্যমে মাত্র ৩ ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্থগিত হওয়া ১৫টি বুথে ফের শুরু হয়েছে ভোট গ্রহণ। অন্তত ৭৭টি অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম আসনের কেন্দ্রগুলোতে ফের ভোট প্রদানে উপস্থিত হয়েছে মানুষ। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট প্রদানের হার ১৬.৬৮% এবং ডায়মন্ড হারবারে ১৫.৮৩%। এদিকে কারচুপির অভিযোগে সবচেয়ে এগিয়ে থাকা আসন ফলতায় পুনরায় ভোট গ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। নিবিড় পর্যালোচনার অধীনে কেন্দ্রটির অন্তত ৩০টি কেন্দ্র। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট চুরিকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মাঝে চলছে তুমুল কাদা ছোড়াছড়ি। দুপক্ষেরই পাল্টা অভিযোগ, অপর পক্ষের অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণেই বাতিল করা হয়েছে আগের ভোট। আজকের পুনঃভোটের এই স্বচ্ছতা নিয়েও মুখোমুখি অবস্থানে দুই দল। বিজেপির দাবি চলছে নিরপেক্ষ ভোট গ্রহণ, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা অচল থাকা সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে মমতা ব্যানার্জির তৃণমূল। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনডোর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটিকে স্ট্রং রুমে পরিণত করেছে ভারতের নির্বাচন কমিশন। গেল বৃহস্পতিবার নিজ দলের কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যা নিয়ে উত্তেজনার পারদ চড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একদিকে স্ট্রং রুম ইস্যু, অন্যদিকে বিক্ষিপ্ত সহিংসতা ও ইভিএম মেশিনে অনিয়ম নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ভোট চুরির অভিযোগে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে চলছে তুমুল কাদা ছোড়াছুড়ি। বিজেপির দাবি, আগেরবার তৃণমূলের ভোট কারচুপির প্রমাণ মেলায় আবারও ভোটের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কিভাবে ভোট কারচুপির চেষ্টা করেছে তার প্রমাণ এই বুথগুলোতেই মিলছে। ইভিএমে এমনভাবে টেপ লাগানো হয়েছিল যাতে অন্য কোনো দলের পক্ষে ভোট না পড়ে, আর সব ভোট তৃণমূলের ঝুড়িতেই যায়। যেসব বুথে এমন অনিয়ম হয়েছে সেখানেই এখন পুনরায় ভোট হচ্ছে। এদিকে তৃণমূলের দাবি, গেল ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি। ভোটে হেরে যাওয়ার শঙ্কায় পুনর্ভোটের আয়োজনই ছিল তাদের উদ্দেশ্য।
आज इलेक्शन कमीशन से हम लोग আজ আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি যেসব সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে সেগুলো কয়েকটি স্ট্রং রুমের, কিন্তু অনেক কেন্দ্রে ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। ফুটেজ ঝাপসা, মাঝে মাঝে সংযোগ বিঘ্ন হচ্ছে, ছবি ওঠানামা করছে। আমরা যদি ঠিকমতো দেখতে না পারি তাহলে কোনো অনিয়ম বা সমস্যা হলে বুঝবো কিভাবে? स्पष्ट है, दिख नहीं रही है। আগামী সোমবার হাতে আসার কথা রয়েছে বিধানসভা নির্বাচনের বহুল আকাঙ্ক্ষিত ফল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। কলকাতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা একটু সরাসরি তার সঙ্গে যুক্ত হব। এখন পুনঃ ভোট চলছে আবার সেখানে, এবং বেশ কিছু অভিযুক্ত আছে আমরা তৃণমূলের পক্ষ থেকে শুনছিলাম। আপনি আজকে সারাদিন নির্বাচন কেমন দেখলেন? একদিন পরই ফলাফল, সব মিলে টেনশনও তো নিশ্চয়ই আছে, একটু বলবেন। দেখুন, উত্তপ্ত পরিবেশ তো রয়েছে। রাজনৈতিক দুই যুযুধান দল, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে তার প্রধান প্রতিপক্ষ বিজেপি। গত যে 29 তারিখে যে নির্বাচন হয়েছে তার 15টি কেন্দ্রে 15টি বুথে আবার পুনর্নির্বাচনের দিয়েছে, নির্দেশিকা দিয়েছে। তার মধ্যে আজকে 15টি বুথে নির্বাচন হচ্ছে। পশ্চিম মগরাহাট, সেখানে এখনো পর্যন্ত বিকেল 3টে পর্যন্ত ভারতীয় সময় 72.50% ভোট পড়েছে, এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখানে পড়েছে 72.36, অর্থাৎ এখন ভারতীয় সময় প্রায় 4টে বেজে গেছে। সেই 1 ঘন্টায় এটা এই 72টা আরো 10% বাড়বে, অর্থাৎ 72 প্লাস হচ্ছে 82, অর্থাৎ 80% পার করে গেছে। তবে নির্বাচন কমিশনের দাবি বা আশা যে 6টা পর্যন্ত যেহেতু আরো 2 ঘন্টা নির্বাচন ভোট গ্রহণ চলবে, এইটা কিন্তু 90% ছাড়াবে। তার কারণ প্রথম দফাও সেই 91% এবং দ্বিতীয় দফায় সেটা কিন্তু 93% ভোট ছাড়িয়ে গেছে। অর্থাৎ এসআইআর এর পরে এই যে বিশাল সংখ্যক মানুষ ভোটে অংশ নেওয়া, এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং নিশ্চিত নিরাপত্তায়, অর্থাৎ জানমাল ক্ষতিহীন নির্বাচন করায় সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন সাকসেস হয়েছে। এবার পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন যে স্ট্রং রুমে জালিয়াতির অভিযোগ তুলছে, যে সিসিটিভি বন্ধ, সেটা কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেক জায়গায় খতিয়ে দেখছেন। কারণ ভোটার স্ট্রং রুম যে 77টি গণনা কেন্দ্র রয়েছে, সবকটি কেন্দ্রে কিন্তু স্ট্রং রুম রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনে, অর্থাৎ তাদের নিরাপত্তায়। সেখানে দাঁড়িয়ে এই যে নীতি ভাঙা বা সিল ভেঙে স্ট্রং রুমে কোনো জালিয়াতি করা, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে যেহেতু স্ট্রং রুম খোলা হয়েছিল, তার জন্য একজন এসডিও সহ 6 জন আধিকারিককে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এইরকম কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নির্দেশিকা রয়েছে। এখন দেখার 4 মে কি রেজাল্ট হয়। জি জি, অসংখ্য ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের কলকাতা থেকে জানাচ্ছিলেন বিধানসভা নির্বাচনের সবশেষ খবর। আবার ইরান পরিস্থিতি প্রসঙ্গ, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দেউলিয়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্স। শনিবার গেল 34 বছরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে এই বিমান পরিবহন সংস্থাটি। বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে 2 বছরে অন্তত 2 বার দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছায় এই এয়ারলাইন্স। সরকারিভাবে আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টাও ব্যর্থ হয়। এতে প্রায় 17,000 কর্মী চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হয়। এক পর্যায়ে কার্যক্রম বন্ধের ঘোষণা দিতে বাধ্য হলো বিমান সংস্থাটি। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে তেলের দাম। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কাতার এবং ইসরায়েলের কাছে প্রায় $500 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কাতারের কাছে $4 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে। অন্যদিকে ইসরায়েলকে দেওয়া হবে প্রায় $100 কোটি প্রিসিশন ওয়েপন সিস্টেম। এই ইস্যুতে কংগ্রেসদের কাছে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণেই অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 2 দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে জানানো হয়। তুরস্কে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। শুক্রবার ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল আন্দোলনকারীরা। এই সময় ঐতিহাসিক স্থানে কোনো রকম মিছিল বিক্ষোভ করার উপর নিষেধাজ্ঞা থাকায় তাদের অগ্রসর হতে বাধা দেয় পুলিশ। দুপক্ষের ব্যাপক হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর কাঁদানে গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয় অনেকে। এই সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 11 জনের, এতে গুরুতর আহত হয়েছেন আরও 31 জন। শুক্রবার মেক্সিকোর পশ্চিমের নায়ারি রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে ছিটকে উল্টে যায় পর্যটকবাহী বাসটি। রাজ্যটির প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের বরাতে জানা গেছে, এই বাসের গন্তব্য ছিল এলাকার একটি বিনোদন কেন্দ্র। পথিমধ্যেই ঘটে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মহাসড়কটি। আহতদের এরই মাঝে নেওয়া হয়েছে হাসপাতালে। এর আগে গেল সেপ্টেম্বরে একটি মালবাহী ট্রেনের সাথে বাসের সংঘর্ষে হতাহত হয় অন্তত 71 জন। মে দিবস উপলক্ষে পরিশ্রমী প্রাণী গাধার প্রতি সম্মান দেখালো মেক্সিকোর বাসিন্দারা। শুক্রবার এই দেশের উতম্বা শহরে আয়োজিত হয় ডঙ্কি ফেস্টিভ্যাল। 6 দশকেরও বেশি সময় ধরে চলা এই উৎসব আয়োজন করে আসছে তারা। কৃষি থেকে শুরু করে মানুষের জীবিকা নির্বাহে সহকারীর ভূমিকা পালন করে গাধা। আর এই উৎসবের মাধ্যমে প্রাণীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। কথায় আছে, গাধাকে সোনার জিন পরালেও তার দাম বাড়ে না। তবে ব্যতিক্রম মেক্সিকোর ওতুম্বা শহরের বাসিন্দারা। পরিশ্রমী এই প্রাণীটির অবদানকে স্মরণ করে জমকালো এই আয়োজন করেছে তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ওতুম্বা শহরে হয় ন্যাশনাল ডঙ্কি ফেস্টিভ্যাল। রং বেরঙের বাহারি সাজে সাজানো হয় গাধাগুলোকে। কোনোটিকে ইউনিকর্ন বা কোনোটিকে মৌমাছি। বিভিন্ন থিমে চলে সাজসজ্জার প্রতিযোগিতা। প্রাণীদের গুরুত্ব সম্পর্কে বার্তা দিতেই এই আয়োজন। যেমন আমার গাধাকে মৌমাছির সাজে সাজানো হয়েছে। পরাগবাহী কীটপতঙ্গের সংখ্যা কমে গেলে পরিবেশের কী প্রভাব পড়বে সে বিষয়ে সচেতন করা হয়েছে এর মাধ্যমে। এই উৎসবের মাধ্যমে আমরা দেখাতে চাই প্রাণীদের নির্যাতন না করেও কাজে লাগানো যায়। উৎসবের অন্যতম আকর্ষণ গাধার পিঠে বসে পোলো খেলা আর গাধা দৌড়। নিজ নিজ গাধাকে প্রশিক্ষণের মাধ্যমে এই খেলার জন্য প্রস্তুত করে মালিকেরা। প্রতি বছরই এই উৎসবে অংশ নেই। এই ঐতিহ্য হারিয়ে যেতে দিলে চলবে না। গাধা খুবই নিরীহ প্রাণী। বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে তারা। পোষা প্রাণীর মতো করে তাদের যত্ন নিতে হবে। আমার কাছে এটি একটি সুন্দর, ছোট ও মিষ্টি আয়োজন মনে হয়েছে। সব ঠিক থাকলে পরের বছর আবারও আসবো। 1965 সাল থেকেই গাধাকে সম্মান জানাতে এই উৎসব আয়োজন করে আসছে ওতুম্বা শহরের বাসিন্দারা। প্রাচীনকাল থেকেই কৃষিকাজ সহ জীবিকার তাগিদে গাধা পালন করে আসছেন তারা। এ কারণেই প্রাণীটিকে উপকারী বন্ধু বলেই বিবেচনা করে থাকে তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, আজকে যমুনা আইডেস্ক পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।